রাজনীতি ভীষণভাবে আনলাকি যে আরেকটা মিমি নুসরাত পেতে চলেছে। রচনা ব্যানার্জি আমাদের মায়ের বয়সের কাছাকাছি প্রায় মানুষ, তিনি গিয়েছেন, গিয়ে লাকি বলার অর্থ আমি কি আছে আমি বলতে পারি। আপনি তো মমতা ব্যানার্জিকে নিয়ে দিদি নম্বর 1 করেছেন, সন্দেশখালীর মহিলাদের নিয়ে একবার দিদি নম্বর 1 করুন না, মুখ খোলা থাকবে না, আমি বুঝবো আপনার দম আছে। দিদি নম্বর 1 এর একটা মোস্ট ভ্যালিউড, আজকের দিনে মোস্ট পপুলার একটা টিভি শো ছিল, এই টিভি শোটা এবার পড়ে যাবে, এটা দেখবে না লোক। এত অহংকারী কথা, ক্ষমা ছাওয়া উচিত অন্তত। হুগলির মানুষ আমাকে পেয়ে লাকি বলছেন রচনা ব্যানার্জি, কতটা অবাক হন এই ধরনের কথায়? এই ধরনের কথায় ভাবি যে রাজনীতিতে তোমার মতন মানুষের যোগদানটাই যে ভীষণ রাজনীতির জন্য অশুভ, এটা বোঝা যায়। রাজনীতি ভীষণভাবে আনলাকি যে আরেকটা মিমি নুসরাত পেতে চলেছে। কোন অহংকারী কথা! এই তৃণমূলের সবগুলো এক। কি বলে শতাব্দী বলে আমাকে ফ্রিতে দেখতে হলে আমাকে ভোট দাও। তোমার কাজ করার জন্য ভোট দেবে না, তোমার মানুষের আওয়াজ, ওই কেন্দ্রের মানুষের আওয়াজ পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য ভোট দেবে না। কিসের জন্য ভোট দিতে হবে? আমাকে দেখার জন্য। অদ্ভুত কথা। মানুষ কি ভোট দেয় তোমায় দেখার জন্য? আর রচনা ব্যানার্জি আমাদের মায়ের বয়সের কাছাকাছি প্রায় মানুষ, তিনি গিয়েছেন, গিয়ে লাকি বলার অর্থ আমি কি আছে আমি বলতে পারবো। শিল্পী জগতের মানুষরা রাজনীতিতে এলেই কি এই ধরনের অবনমন ঘটে? বিরাট শিল্পী এনারা অনেক প্রতিভা আছে, সব প্রতিভা ওনারা প্রকাশ করেন না। ওই যে বললেন যে ওই সমস্ত যারা আছে সন্দেশখালীর মায়েরা, অর্ধেক হচ্ছে ফলস, মিথ্যে অভিযোগ। তৃণমূল করতে গেলে এগুলো বলতেই হবে। দিদি আমি জানতে চাই, দিদি মানে দিদি নাম্বার 1 বা দিদি নাম্বার 2, আপনি যাই হোক, মানে 2 নম্বর দিদি হন, 1 নম্বর দিদি হন, আপনি যাই হন, আপনার কাছে জানতে চাই, রাজনীতি করতে গেলে, তৃণমূল করতে গেলে এগুলো কম্পালসারি বলা? আপনি তো মমতা ব্যানার্জিকে নিয়ে দিদি নম্বর 1 করেছেন, সন্দেশখালীর মহিলাদের নিয়ে একবার দিদি নম্বর 1 করুন না, মুখ খোলা থাকবে না। মুখ খোলা থাকার শর্তে তারা কতটা মিথ্যেবাদী, কতটা সত্যিবাদী, আপনি দিদি নম্বর 1 ডাকুন না, আমি বুঝবো আপনার দম আছে। লজ্জা হয়। একটা ভোট জিতবেন, ভোট জিতে আপনি আপনার স্বার্থ সিদ্ধি করবেন, মানুষের কাজ আপনি করবেন না, যে আপনাকে দেখেই বোঝা যায়। কিন্তু তাই বলে এই ধরনের কথা বলবেন, আবার পরে বলবেন নারীর প্রতি সম্মান, দুটো একসাথে হয় না। সন্দেশখালীর ঘটনায় সবাই কি ভুক্তভোগী? সবাই তো এবার কথা বলছেন না, ভোটে দাঁড়িয়েই বলছেন রচনা। বললাম তো, এখন দেখুন উনি কি কাব্য রচনা করবেন সেটা নিয়ে আমি আর এর বেশি উত্তর দিতে পারবো না। ওনার রচনার সারাংশে পৌঁছে গেছে, আর এটা নিয়ে কথা বলবো। মমতা ব্যানার্জির দিদি নাম্বার, এটা খারাপ হবে। দিদি নাম্বার 1 এর একটা মোস্ট ভ্যালিউড, আজকের দিনে মোস্ট পপুলার একটা টিভি শো ছিল, এই টিভি শোটা এবার পড়ে যাবে, এটা দেখবে না লোকে। কারণ ওনাকে দেখালে মানুষ আর অ্যাকসেপ্ট করবে না, বিশেষ করে এটা মহিলারা দেখতেন, এটা ব্যাটা ছেলেরা দেখতেন না। তিনি যখন মহিলাদের সম্বন্ধে এই ধরনের কথা বলছেন, এবং এত অহংকারী কথা। মমতা ব্যানার্জি কখনো বলেছেন আমাকে তোমরা পেয়েছো, তোমরা লাকি, ধন্য তোমরা? নন্দীগ্রামে গিয়ে বলেছেন? কোনোদিন বলেন। ক্ষমা ছাওয়া উচিত অন্তত একবার, যে আমার এটা কথাটা আমার বেরিয়ে গেছে। আমি সব শোতে গিয়ে এইসব কথা বলি, এখানে বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। আগে দেখতাম রাজনীতি কারা করবে, রাজনীতি যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে, সমস্ত কিছুতে যারা যুক্ত থাকবে, তারাই না রাজনীতি করবে। এখন তৃণমূলে, আপনারা হয়তো জানেন না, তৃণমূলের জন্মটার কারণ ছিল মুখ্যমন্ত্রীর প্রধান, এবং তখন তো মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন কংগ্রেস নেত্রী ছিলেন, প্রধান এবং একমাত্র বক্তব্য ছিল তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের সম্মান জানানোর জন্য তৃণমূল। আমি জিজ্ঞাসা করি, ওনার দলে তৃণমূল স্তরে কোনো কর্মী ছিল না, আর কোনো মহিলা ছিলেন না। ইউসুফ পাঠান না কাকে প্রার্থী করেছেন, ইরফান পাঠান কাকে করেছে? ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। আমি জানতে চাই, আচ্ছা আর কোনো পাঠান পশ্চিমবঙ্গে ছিল না? গুজরাট থেকে হিন্দু এলে, প্রধানমন্ত্রী এলে সে বহিরাগত হয়, আর গুজরাট থেকে মুসলমান এলে সে সাগা ভাই হয়। এটা কেমন? গুজরাট থেকে এসে তো সে প্রার্থীও হচ্ছে। সেটাই তো বলছি, ভোট দেবে, যাবে সই করাতে তুমি গুজরাটে, বড়োদায় গিয়ে সই করাবে, ক্যারেক্টার সার্টিফিকেট, এমনি ঢিলা হয়ে যাবে সব। মমতা ব্যানার্জি দিদি নাম্বার 1 যাওয়া কি রাজ্য রাজনীতি থেকে অনেকটা বদলে দিয়েছে? রাজনীতি দিয়ে কি বদলাবে? বাবুল ব্যানার্জি নির্দলের প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। নির্দলের প্রার্থী হওয়ার আবার কোথায় আবেদন জানাতো? তো নাটক করছিল। আগের বার কার্তিক ব্যানার্জি করেছিল, তার ফলস্বরূপ ওনার ওয়াইফ কাজরি ব্যানার্জি তিনি পৌরসভায় টিকিট পেয়েছিলেন। এই নাটক করছিল, যেই দিদি বলেছে তাড়িয়ে দেবো, ব্যাস অমনি বলছে আমি দিদির চরণেই থাকবো, একদম হনুমান হয়ে বসে থাকবো। আসলে সব কিছু না, তো বার্গেনিং। কত লোভী, বলেছে একটাকে মানুষ করতে পারিনি, বলছে এটাকে মানুষ করতে পারিনি। বলছি দিদি তুমি কাউকে মানুষ করতে পারোনি, তোমার বাড়িতে একটাও মানুষ তৈরি হয়নি। তোমার বাড়িতে গরু চোর, কয়লা চোর, বালি চোর, ফুটবল খেলা চোর, খেলার মাঠের কমিটি চোর, সব চোর তোমার ঘরে। মানুষ কাকে করেছো? তুমি নিজেই মানুষ হতে পারলে না, মানুষ করেছে বলে। মমতা ব্যানার্জি বলছেন উনি পরিবারতন্ত্র করেন না। পরিবারতন্ত্র করেন না? ওই পরিবারের ভাইপো এমপি,
উনি মুখ্যমন্ত্রী। কাজরি ব্যানার্জি সমাজসেবা করতেন, সমাজসেবা করে মাত্র 5 কোটি টাকা রোজগার করেছিলেন। সেই অবস্থায় তাকে তুলে নিয়ে জোর করে কাউন্সিলর করে দেওয়া হলো। রতন মালাকার ওই অঞ্চলের বহু পুরনো কাউন্সিলর, স্টলওয়ার্ড ফলোয়ার অফ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সরিয়ে দেওয়া হলো। পরিবর্তন তো নয়, এটা পরিবর্তন তো নয়। তো পরিবর্তন তো কোনটাকে বলে? ভাইপোর কোন রাজনৈতিক ইতিহাস আছে? বাবন ব্যানার্জির কোন রাজনৈতিক ইতিহাস আছে? আমরা একটা কথা শুনব, জওহরলাল নেহেরুর কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমরা তাকে পরিবর্তনের ফসল বলি না। শুভেন্দুবাবুর বাবা শিশির অধিকারী, কিন্তু আপনি তাকে পরিবর্তনের ফসল বলতে পারবেন, কারণ শুভেন্দুবাবু কলেজের সিআর থেকে জীবন শুরু করেছে, ছাত্র নেতা থেকে জীবন শুরু করেছে, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একে 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 করে এসছে। হ্যাঁ নিশ্চয়ই, আমার বাবা একজন পলিটিশিয়ান ছিলেন, তো আমি তাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। বাট কেউ যদি কাউকে আমাদেরকে বলে পরিবারতন্ত্রের ফসল, সেটা ভুল, কেউ বলবেও না। কিন্তু এই যে হঠাৎ ভাইপো প্যারাসুটে করে নেমে গেল, গিয়েই একদম যুবার প্রেসিডেন্ট, যুবার পরেই যুবর প্রেসিডেন্ট, এগুলো কি? তারপরে জীবনের প্রথম লড়াই কি? জীবনের প্রথম লড়াই সাংসদ। জীবনের প্রথম লড়াইটা ভোট যে সাংসদে লড়ছে, সেটা পরিবর্তন তো ছাড়া এখন এসব বলে হবে? দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। ভাইপোকে যখন কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে, মমতা ব্যানার্জি বলছেন যে অভিষেক তরুণ ছেলে, বিয়ে করেছে, কিছু করে তো খাওয়াতে হবে, ব্যবসা শুরু করেছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে। अभिषेक एक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। তরুণ ছেলে বিয়ে করেছে, খাওয়াতে হবে। শুধু আপনার ভাইপো খাবে? গরু খেয়ে, কয়লা খেয়ে, বালি খেয়ে, পাথর খেয়ে, চাকরি চুরির টাকা খেয়ে পেট ভরেনি, সংসার চলবে না। কখনো ভেবেছেন অন্তত 3 বছর ধরে যে ছেলে মেয়েগুলো পাশ করে, যারা আপনার তৈরি প্রশ্নপত্রের পরীক্ষায় যারা পাশ করেছে, তারা রাস্তায় ধর্ণা দিয়ে শুয়ে আছে হাজারে হাজারে, কখনো ভেবেছেন তারা কি খাবে? আপনার ভাইপোকে বলুন না, অত বড় বাড়ি বানিয়েছে, বাড়ির বারান্দা আছে দেখেছি, ওই বারান্দার নিচে চপের দোকান দিতে, ঝালমুড়ি বেচতে দুর্গাপুজোর সময়। আপাতত সারা বছর পর চপ ভাজু, চপ বানিয়ে তো 3 তলা 4 তলা বাড়ি করেছে অনেকে, সেটা করতে বলুন। আপনার ভাইপো তো এমন কিছু লেখাপড়া করেনি, কলেজ যায়নি যে সে বড় সরকারি আমলা হয়ে যাবে, তা তো হবে না। তোকে চপ ভাজতে বলুন। মমতা ব্যানার্জি বলেছেন যে নিজের যা আছে তাই সেই সম্পত্তি অ্যাটাচ করো, কিন্তু গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নিও না। কোর্টে গিয়ে বলুক নিজের যা আছে, মানে নিজের কি ছিল? মুখ্যমন্ত্রীর একটা সাদা শাড়ি, একটা হাওয়াই চটি আর একটা টালির বাড়ি। গত 12 বছরে শুধু হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি রোডে, আমি 5 বছর আগেকার তথ্য বলছি, 35টা প্লট, ফ্ল্যাট এসব মিলে কোথেকে হলো? আলাদিনের আশ্চর্য প্রদীপ কোথেকে হলো? সেটা উত্তর দিক। তো সেগুলো পাবলিকের টাকা, তো পাবলিক তো নেবেই, পাবলিকের টাকা তো সরকার এনক্রোচ করবে, এটা খুব স্বাভাবিক।